মানে ঘটনা যাই হোক, এটার ফলাফল বোঝা যাবে আরও 1 মাস পরে। কিন্তু মালয়েশিয়াতে যেভাবে উনি গেলেন, যে দৃশ্য আমরা দেখলাম, এটা আমাদের ভালো লেগেছে। ইভেন আওয়ামী লীগের যারা লোকজন, যারা বিএনপিকে সবসময় খামচি দিতে চায়, রাগ হতে চায়, বিএনপিকে দেখলে যাদের মেজাজ খারাপ হয়ে যায়, তারাও এই তারেক রহমান সাহেবের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়া, সেখানে তার রিসিপশন, তার প্রেজেন্টেশন, তার বক্তব্য, মানে এখানে আসলে অতীতে যারা গেছেন তাদের সঙ্গে তুলনা করলে ভালো বলতে হবে, খারাপ বলতে হবে না। বিশেষ করে ম্যাডাম প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রীর যে স্ত্রী, ওনাকে তো আসলে ফার্স্ট লেডি বলা যাবে না, প্রধানমন্ত্রীর সহধর্মিণী। তো তার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তার যে স্ত্রী, তার যে রসায়নটা, এটা আমাদের আসলে খুব ভালো লেগেছে এবং এটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ভদ্রমহিলার নাম সম্ভবত আজিজা। তো আজিজার আমাদের এশিয়াতে ওনার মতো তো ডিপ্লোম্যাটিক ভদ্রমহিলা, এশিয়া কেন সারা ওয়ার্ল্ডেই, মানে যাকে বলে ওনার মতো এত সংগ্রামী ডিপ্লোম্যাটিক মহিলার দ্বিতীয় জন্যে। আপনি জানেন যে উনি অনেকদিন উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং উনি এই আনোয়ার ইব্রাহিম যতদিন, আমার গা কাটা দিচ্ছে, আর যতদিন জেলে ছিলেন, পুরো সময়টা স্বামীর পক্ষে মাঠে থেকে প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করেছেন। সি ইজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবং একটা সময় দেখা গেল যে মাহাথির মোহাম্মদ সাহেবের সঙ্গে এই আনোয়ার ইব্রাহিমের যে সম্পর্কটা, যে দা কুমড়া, এটাকে একটা রিজনেবল পর্যায়ে উনি নিয়ে আসলেন এই আজিজা। ফলে ওখানে তিনি বয়স্ক, যথেষ্ট বয়স্ক, এবং তার সঙ্গে জুবাইদা রহমানের যে অ্যাটাচমেন্টটা, মানে মনে হলো যে একজন মা তার সন্তানকে যেভাবে স্নেহ করেন, ওইভাবে স্নেহে তার সঙ্গে দেখলাম। যে এটা আমার কাছে মনে হয় যে রাজনীতিতে যদি তারেক রহমান সাহেব টিকে যান, জুবাইদা রহমান সাহেব টিকে যান, তাহলে এই রিলেশনটা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমান সাহেবের সঙ্গে যতটাই সম্পর্ক, তার সাথে আজিজের সঙ্গে জুবাইদা রহমানের যে সম্পর্ক, এটা রসায়নটা আগামীতে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিস ইজ ওয়ান। 2 নম্বর হলো যে এই আজিজে এবং তাদের একটা সুন্দর মেয়ে আছে, সেও কিন্তু পলিটিক্যালি ভীষণ ম্যাচিউরড, এবং সেই মেয়েটার সঙ্গে যদি ভবিষ্যতে এই জাইমা রহমানের একটা ভালো রিলেশন হয়ে যায়, তাহলে আগে যেমন শেখ হাসিনা তার পরিবার কেন্দ্রিক একটা বলয় গড়ে উঠেছিল, জয়ের সঙ্গে ভুটানের প্রেসিডেন্ট, মানে এখন যিনি মানে রাজা আছেন, তার ক্লাসমেট, পুতুলের সঙ্গে অনেকের ভালো সম্পর্ক, এরকম একটা সম্পর্ক যদি জাইমা রহমান, জুবাইদা রহমান, তারেক রহমান এদের সাথে হয়ে যায় মালয়েশিয়ার মাধ্যমে, এটা আমার কাছে একটা মনে করি যে বাংলাদেশের যার মাধ্যমে হোক না কেন, আলটিমেটলি তো কান্ট্রি টু কান্ট্রি। এবং এই মুহূর্তে পৃথিবীর যে কজন স্মার্টেস্ট, আমার পছন্দের তালিকায় সবচেয়ে স্মার্টেস্ট মানে পলিটিশিয়ান আমার কাছে আসলে আনোয়ার ইব্রাহিমকে মনে হয়। তিনি যেভাবে ধর্মবেত্তা, সেইভাবে শিক্ষিত, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অসাধারণ ইংরেজি বলেন এবং তার জ্ঞানের গরিমা। তার সঙ্গে তারেক রহমান সাহেবের যে কোনো বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান সাহেব ওখান থেকে অনেক কিছু শিখে আসতে পারবেন। কয়জন লোক পাঠালেন ডাজ নট ম্যাটার, কিন্তু আমাদের দেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি এরকম একজন লোকের সাথে গিয়ে একটা রাষ্ট্রীয় প্রোটোকলে 24 ঘন্টা থেকেছেন। এই 24 ঘন্টায় তিনি যা কিছু শিক্ষা গ্রহণ করবেন, এটা আমাদের মনে করি যে ওনাকে আগামীর দিনে উনি জাতিসংঘে যাবেন, পরবর্তী বিদেশ ভ্রমণ যাবেন, এবং এই ভ্রমণটা করার ফলে তার যে কনফিডেন্সটা বেড়েছে, এই কনফিডেন্সটা না বাড়িয়ে তিনি যদি প্রথমে সরাসরি দিল্লি যেতেন বা সরাসরি চীনে যেতেন, আপনারা তো জানেন না, আমরা যারা মানে পলিটিক্স করে আসছি, প্রথম যখন আমাদেরকে কেউ স্যালুট দিয়েছে, ইটস এ ডেঞ্জারাস থিং, আমাদের হাত পা কাঁপে। হ্যাঁ, পুলিশ দিল বা আর্মির স্যালুট দিল। আমি তো কী বলবো, যখন বঙ্গভবনে গেলাম, এই আমার পাশে একজন মেজর সাহেব আছেন, তো ফার্স্ট করলো কি, এরকম আমার একটা দামি গাড়ি বড় ছিল, পোশাক আশাক ছিল, তো ব্রিগেডিয়ার সাহেব হয়তো মনে করছে যে আমি গোয়িং টু বি মিনিস্টার, মানে সেই দিন মন্ত্রীর শপথ হবে। তো আমি এমন পোশাক আশাক ভাবসাব নিয়ে গেছি, উনি মনেই করেছেন যে আমি আসলে মন্ত্রী হয়ে যাব। সে 2009 সনে বঙ্গভবনে সে আমাকে এমন জোরে একটা দোতলা স্যালুট দিল। নর্মালি হাত দিয়ে পা দিয়ে ব্রিগেডিয়ারে দেয় না, তাদের এরকম হাত উঠায়। আমার কাছে মনে হলো যে আমার সাথে আমার চাচা ছিলেন, তিনি, আমি মন্ত্রী হই না কিন্তু উনি ধর্মমন্ত্রী হলেন, উনি অন্তত 4 থেকে 5 গজ দূরে লাফ দিয়ে চলে গেছে। বাবা, কাজটা হলো কি? হ্যাঁ, এই আমাকে এইভাবে দিল কেন, এরকম দরকার ছিল কি? তো হয় কি, এরকম প্রোটোকলের মধ্যে পড়লে ওই যে প্রধানমন্ত্রী হাঁটছে, হাঁটছে, ওই যে ভো ভো করে ধরেন সামরিক মিউজিক বাজছে, তারপর শেষে ওই যে তলোয়ার, হাতে তলোয়ার দিয়ে তার সামনে সামনে এগুলো করছে, এই জিনিসগুলো অ্যাবজর্ব করা কিন্তু এত সোজা নয়। তো মালয়েশিয়া থেকে তিনি যেটা অ্যাবজর্ব করে গেলেন, চীনে গিয়ে দেখবেন যে সেটা মানে যাকে বলা হয়, এটা তার জন্য বেটার হবে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা বলে দিচ্ছি যে এটা কত ডেঞ্জারাস, মানুষজন হাসবে। আমি একবার জাপানের স্টেট গেস্ট হিসেবে আমি বললাম যে দেখো, আমি তোমাদের সম্রাটের সঙ্গে দেখা করতে যেতে চাই।
তো বলে যে তোমার এটা ঠিক হবে না, সম্রাটের সাথে এটা আমি পারবো না, আর তুমি এই ধরনের চিন্তা করো না। বলে যে ওখানে যেতে হলে তার সঙ্গে দেখা করতে হলে প্রচুর প্রোটোকল দিতে হয়, এবং যে কোনো রাষ্ট্রপতিও যদি তার সাথে দেখা করতে হয় অ্যাটলিস্ট আমরা তাকে 2 দিন 3 দিন 24 ঘন্টা পর্যন্ত তাকে আমরা ওই প্র্যাকটিস করাই। বলে আমি বললাম কেন ওখানে এরকম করার কেন? বলে যে ওখানে পরিবেশটা এরকম, এর আগে এক লোক এসে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো যার জন্য মানে ওই যে জাপানের সম্রাটের সাথে দেখা করতে গিয়ে তার প্রোটোকল দেখাতে গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। ইটস নট সো ইজি। তো সেই দিক থেকে আমি মনে করি তার যে মালয়েশিয়ার যে অবস্থা, সেখান থেকে তিনি চায়নাতে গেছেন, তিনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আরও হবেন। তো থিংস ফর দ্য বেস্ট, ভালোটা চিন্তা করি না, দেখে কি হয়। জি, আমি জনাব ডেলিজ খান আপনার কাছে আসি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উন্নত হবে এবং সেই প্রত্যাশাটাই কিন্তু আমরা রেখেছিলাম এবং কিছুটা হয়েছে যদি বলতে চাই। শেখ হাসিনাকে ভারতে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগ সরকারের অতি ভারতমুখী যে নীতি ছিল সেটাই কাউন্টার দেওয়ার জন্যই কি দিল্লিকে বেছে না নেওয়ার ক্ষেত্রে এটা প্রভাবক হিসেবে কাজ করেছে কিনা? It's a matter of real honor ওনার সাথে স্টেজ শেয়ার করা। থ্যাংক ইউ। এভরি মিনিট ইজ এ লার্নিং। তো আপনি যেটা বললেন, অফকোর্স এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্টের দরকার ছিল, বিকজ ট্র্যাডিশনালি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভারত সফর দিয়ে শুরু করেন, বৈদেশিক সফর যেটা আছে, বিকজ রাষ্ট্র মানেই হচ্ছে পররাষ্ট্র সম্পর্ক বজায় রাখা। তো সেদিক থেকে ভারতে একটা প্রত্যাশা ছিল, ইনভাইটেশন কিন্তু ভারত থেকে ছিল, চীন থেকেও ছিল, এবং একই সাথে মালয়েশিয়া থেকেও ছিল, পাকিস্তান থেকেও আসছে। সো এখানে যেটা খুব ব্যালেন্স করা দরকার ছিল যে কোথায় ফার্স্টে সফর করবে, এবং এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনাও ছিল। অনেকে মজা করে বলছে যে মিস্টার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার সফর ইউকে থেকে শুরু করতেও পারেন, কারণ দীর্ঘদিন ওখানে ছিলেন। সো ওখান থেকে করলে পরে, আর যেহেতু আমরা ব্রিটিশ কলোনি ছিলাম এক সময়, ওখান থেকে শুরু করলে পরে কারোর আপত্তি। ফান অ্যাপার্ট, আপনি যদি প্রিসাইজলি এখানে জিওপলিটিক্সটা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে চায়না না ইন্ডিয়া কোথায় আগে সফরে যাবে, এটা কিন্তু রিয়েলি একটা বড় প্রশ্ন ছিল। মালয়েশিয়া সফরটা সেদিক থেকে বাফার হিসেবে কাজ করছে। কেন কাজ করছে? কারণ ইন্ডিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা বেশ স্ট্রেইনড, এবং আপনি যদি গত 54 বছরের ইতিহাস দেখেন, তাহলে রাইট নাও সম্ভবত ওই ফেজটা আমরা পার করতেছি, যে ফেজে ইন্ডিয়ান হেজিমনি যেটা আছে, এটা আমাদের বাংলাদেশিদের কাছে সবচেয়ে বেশি পরিষ্কার। এখন আপনি রাস্তায় যান, একটা রিক্সাওয়ালা ভাইকেও যদি জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কী করে, ও স্পষ্ট বলে দিবে যে ও আমাদের 54টা নদী আছে, এই নদীর উপরে বাঁধের পর বাঁধ দিয়ে নদী সব বন্ধ করে দিচ্ছে। আপনার কয়টা বাঁধের নাম বলবেন? ফারাক্কা, গজলডোবা, ডুম্বুর, তারপর হচ্ছে টিপাইমুখী, একটার পর একটা বাঁধ দিচ্ছে এবং বন্ধ করে দিচ্ছে নদীগুলা। আপনি গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন যে ছোটোবেলার স্মৃতিতে তার কী নদী ছিল, আর এখন সেই নদীগুলো এখন কোথায় আছে? নাই। আপনি আমাকে একটা কাপ দিয়েছেন, কিন্তু ওপর থেকে কফির যে পটটা আছে, ওই পটটা খালি হয়ে গেছে, তাহলে এই কাপ রেখে লাভ নাই। সুতরাং আমরা জানি এখানে তিস্তা ব্যারেজ করি আর পদ্মা ব্যারেজ করি, পানি যদি না আসে তাহলে আমাদের এগুলো করে লাভ নেই। আমাদের পানি যখন আসবে না নদীতে, তখন সমস্যা হয় কি আপা, যে নদীতে শুধু পানি আসে না, সাথে পলি আসে। এই পলিটা এসে কিন্তু মোহনাতে পুশ করে, পুশ করার কারণে এই যে স্যালাইনিটি যেটা আছে, এটা অনেকটা কমে, লবণাক্ততা যেটা আছে। এখন যখন বাঁধ দিয়ে দিচ্ছে, তখন যখন স্বল্প পরিমাণ পানি দেয়, তখন পলি কম আসে। পলি কম আসলে হয় কি, একটা ড্রেনে যখন আপনি প্রচুর পানি না দেন, তখন ড্রেনে ময়লা জমে, আর হঠাৎ করে যখন আবার পানি বেশি দিবেন, তখন ড্রেন উপচে পড়ে। বাংলাদেশে এই কাহিনীটাই হচ্ছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়া একটা অত্যন্ত পরিকল্পিত পানি সন্ত্রাস, যেটা হাইড্রো হেজিমনি বলি আমরা, সেটা পরিচালনা করছে, এবং এটা রেকর্ডেড, এটা ডকুমেন্টেড। দ্বিতীয়ত যে সমস্যা হচ্ছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা 4096 কিলোমিটার দীর্ঘ, এবং এই বর্ডারের অনলি 300 to 400 কিলোমিটার তারকাটা বেড়া দেওয়া বাকি, পুরাটা তারকাটা বেড়া দিয়ে দিছে, ঠিক আছে। এখন এই যে রাষ্ট্রদূত মহাশয় যিনি আসলেন, এসে তো চমৎকার করে বললেন যে এক আকাশ এক বাতাস, অথচ নদী কিন্তু এক হইল না, নদী কিন্তু বাদ দিয়ে ফেলছেন আপনি। এক আকাশ এক বাতাস, কিন্তু কাঁটাতারে বেড়া দিয়েছেন আপনি এই জায়গায়। ওই যে বলে না, ওই বন্দুক দেখাকে প্যার করেগা, মানে প্রেমও করবে, আবার বন্দুক দেখে হুমকিও দিচ্ছে এই জায়গায়। তো এই হচ্ছে রিলেশন আমাদের দুইজনের মাঝখানে। আপনি দেখেন, এই বিএসএফ নামে যে একটা বাহিনী আছে, এই বাহিনী হচ্ছে ভারতের একমাত্র বাহিনী যেটা পাকিস্তানের এগেইনস্টে মানে সীমান্ত রক্ষার দায়িত্ব দিয়ে তৈরি হয়েছিল। ওদের বার্মার এগেইনস্টে যে সীমান্তরক্ষী বাহিনী আছে, এটার নাম হচ্ছে আরাকান রাইফেলস। চীনের এগেইনস্টে যে বাহিনী আছে সীমান্ত রক্ষার জন্য, তাদের নাম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। ভুটান এবং নেপালের এগেনস্টে আছে হচ্ছে এসএসবি, ঠিক আছে। শুধুমাত্র পাকিস্তানের এগেনস্টে ছিল বিএসএফ, যেটা পরে বাংলাদেশের সাথে রয়ে গেছে। বাংলাদেশে কিন্তু ইভ্যালুয়েশন হয়েছে, বিডিআর, তার আগে ছিল ইপিআর, এখন বিজিবি। কিন্তু লক্ষ্য করে দেখেন,
এই বিএসএফ যখন পাকিস্তান বর্ডারে ডিউটি দেয় তখন তাদের অপোজিটে থাকে হচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। এই পাকিস্তান রেঞ্জার্সের আপনি গুগল করেন রেকর্ডেড ইতিহাসে এখন পর্যন্ত একটা মানুষকে গুলি করে মারে নাই। বাট বাংলাদেশে গত 20 বছরে 1200+ মারছে। গত মাসে লাস্ট মারা গেছে খাদেম লালমনিরহাটের। তো ফেলানির লাশ তো ঝুলাইছেই। আর থার্ডলি যেটা হচ্ছে যে শেখ হাসিনা এবং পুরা মনে করেন যে আওয়ামী লীগ ক্যাবিনেটের মেইন যে ক্যারেক্টারগুলো আছে এগুলো সব কটাকে ইন্ডিয়া অ্যাসেট হিসেবে ইন্ডিয়াতে রেখে দিয়ে এবার বাংলাদেশের সাথে রিলেশন করতে চাচ্ছে। তো এইরকম একটা স্ট্রেইন পরিস্থিতিতে আর যদি ইকোনমির কথা বলি, ট্রেড অ্যান্ড কমার্সে 11 বিলিয়ন ব্যবসা ওরা করে, আমরা করি 2 বিলিয়ন। তাও 2 বিলিয়নের ভিতরে আপনি নন টেরিফ ব্যারিয়ারের পর ব্যারিয়ার দেওয়া আছে। রনি ভাই ব্যবসায়ী মানুষ খুব ভালো মতো জানে এটা, ঠিক আছে? কারণ আপনি একটা ব্যাটারি পাঠাবেন, রোহিনা আফরোজের ব্যাটারি, তাদের বিএসটি টাইপের যে অর্গানাইজেশন আছে এটা ক্লিয়ার করে না। এইরকম একটা পরিস্থিতিতে ইন্ডিয়াতে ফার্স্ট ভিজিটে যাবে তারেক রহমান এখনও বোধহয় এতটা দুর্বল পলিটিশিয়ান হন নাই। সো তার জন্য এখন একটা মানে বাফার দরকার ছিল। মালয়েশিয়া ওয়াজ গুড। মালয়েশিয়ায় আমাদের সমস্যা আছে। মালয়েশিয়ার বাজারে ধরেন 76,000 টাকা দিয়ে সরকারি খরচে লোক যাওয়ার কথা, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে লোক যায়। এই যে মাঝখানে যে ভূতে টাকা খায়, এটা তো তারেক রহমানের দেখার দরকার আছে, তাই না? এবং ব্যয় কমানোর জন্য উদ্যোগ নেওয়ার সো কথাও কিন্তু তিনি বলেছেন। এই জন্য ওই আমাদের 8 লাখ শ্রমিক থাকে মালয়েশিয়ার বাজারে। সুতরাং জেলে আছে প্রচুর, যারা মনে করেন যে এই যে সিন্ডিকেটগুলো আছে এদের দৌরাত্মের কারণে তারা জেলে আছে। সুতরাং তারেক রহমান স্টার্টেড ফাইন আই থিঙ্ক। আর এরপরে চায়না যেহেতু যাচ্ছে, চায়নার সাথে যাইতেই হবে, কারণ অলরেডি ইন্ডিয়া বলতেছে যে রংপুর নিয়ে নিবে। তারা কি ডেঞ্জারাস কথা বলতেছে দেখেন আপা। তারা বলতেছে যে রংপুরকে $10 বিলিয়ন দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিবে। এই বিষয়টাতে আমি আসছি। আমি যদি গোলাম মাওলা রনি আপনার কাছে আসি আবার, যে সীমান্ত জুড়ে পুশিনের সমস্যা নিয়ে উত্তেজনা যেখানে রয়েছে এবং দ্বিপাক্ষিক অনেক অমীমাংসিত বিষয় কিন্তু রয়ে গেছে। এই যে প্রধানমন্ত্রী প্রথম সফর মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছেন, অর্থনৈতিকভাবে যদি আমি বলি যে চীন ও মালয়েশিয়ার দিকে বেশি আরো মনোযোগী হওয়ার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কোনো টানাপোড়েন পড়বে কিনা? প্রথমত হলো যে আমাদের দেশের সরকারগুলো প্রায় সব ক্ষেত্রে থাকে নির্মম, নিঃসঙ্গ এবং একাকী। সরকারের কোনো বন্ধু থাকে না। যখন একটা মানুষ ক্ষমতায় চলে যায়, মুহূর্তের মধ্যে সবাই মনে করে এ একটা চোর, টাউট, বাটপার, সারাক্ষণ রাষ্ট্রের টাকা খায়, ওই ওখানে বসে বসে আমাদের জনগণকে শোষণ করে। তো এই মন মানসিকতা থেকে আমাদের জনগণকে বের হয়ে আসতে হবে। আমরা রাজনীতির স্বার্থে ঠিক ভারতের মতোই আমরা করতে পারি। পাকিস্তান দরকার নেই, ভারতের মতোই করতে পারি। ভারতে দেখুন নরেন্দ্র মোদী সম্পর্কে খোদ বিজেপির মধ্যে যে সমালোচনা হয়, এই যে নরেন্দ্র মোদী নারী কেলেঙ্কারি, এটা নিয়ে কিন্তু বাইরের লোক কেউ বলেনি। হ্যাঁ, সুব্রমণিয়াম স্বামী, সাবেক মন্ত্রী, সেই কিন্তু সংসদ সদস্য। সে তার দলের প্রধানমন্ত্রীকে বলতেছে এই ভদ্রলোক যে একটা ভণ্ড সাধু, এই বিয়ে করে নাই, কাজ করে না, সে ওই বিভিন্ন মেয়ের সঙ্গে এই খারাপ কাজ করে তাদেরকে মন্ত্রী বানাচ্ছে। তো বুঝেন সেখানে ডেমোক্রেসিটা কতটা স্ট্রং। এর বাইরে কংগ্রেসের যারা লোকজন আছে, অন্যান্য যারা লোকজন আছে, আপনি দেখবেন পার্লামেন্ট দেখবেন যে ধুয়ে দিচ্ছে। কিন্তু যখন বাংলাদেশের ব্যাপার আসে বা অন্য কোনো যে কোনো ন্যাশনাল ব্যাপারে সবগুলো কিন্তু একসাথে বসে যায়। এমনকি ধরেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে বা দেবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী একা দেয়নি। সে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছে, সবাই এসেছে এবং সবাই তাকে মানে সমর্থন দিয়েছে যে না, আমাদের তাকে সমর্থন দেওয়া উচিত। ঠিক সেম কাজটি বাংলাদেশের সীমান্তের ব্যাপারে, যে কোনো রাষ্ট্রের হেজিমনির ব্যাপারে, আধিপত্যের ব্যাপারে আমাদের সেই জনগণের মধ্যে আমরা যারা আপনি আমি আমরা আছি, আমাদের আসলে এতটুকু আত্মমর্যাদাবোধ থাকা উচিত যে একজন সরকার, সেটা তারেক রহমান, আমার রাজনীতির কারণে তারেক রহমানকে আমার খুবই অপছন্দ, তার দলকে আমার আরও অপছন্দ। আচ্ছা, সামহাও জনগণ ভোট দিয়েছে, সে চালাচ্ছে, আমরা তার সমালোচনা করছি, কিন্তু যখন সে দেশের বাইরে চলে যাচ্ছে, সে তো আমাকে রিপ্রেজেন্ট করছে, আমার দেশকে রিপ্রেজেন্ট করছে। কাজেই তাকে সম্মান জানানো, মর্যাদা জানানো, এটা আমার জন্য একটা পবিত্র আমানত। এই আমানত হিসেবে আল্লাহ আমাকে একটা স্বাধীনতা দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন। যখনই আমি আমার এই রাষ্ট্রে আল্লাহ যাকে ক্ষমতায় বসাচ্ছেন, সেটা শেখ হাসিনা বসুক আর বঙ্গবন্ধু বসুক আর তারেক রহমান বা খালেদা জিয়া বসুক, আমি তাকে দেশের ভিতরে, দেশের মাটিতে, আন্তর্জাতিক অঙ্গনে তাকে আমি ছোট করছি। এই মন মানসিকতা থেকে যদি আমাদের জনগণ বের হয়ে আসতে না পারে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে ঘটনাটা বিএসএফ পাকিস্তান সীমান্তে তাদের যে ওয়েস্টার্ন ফ্রন্ট আছে, সেই ওয়েস্টার্ন ফ্রন্টে বিএসএফ যে কাজটা গত 70 বছরে সাহস পায়নি, সেই কাজটা এখানে 1200 লোককে তারা পাখির মতো গুলি করে মারছে। এর মূল কারণটা হলো যে আমাদের জনগণ, আমাদের মধ্যে অসংখ্য বেঈমান, মুনাফিক, মির্জাফর আছে। তা আমি মনে করি যে একটা পরিবর্তনের রাজনীতি হচ্ছে। এই বিষয়গুলো আমাদের আসলে মানে
কোনো রাজনৈতিক দল দিয়ে হবে না। এখানে যদি শেখ হাসিনা হতো, তারা মূলত অনেক মানুষকে মেরে ফেলছে, তাকে তো তারা মূলত অনেক ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে হয় কি যে আমার মনে করি যে সীমান্তের ব্যাপারে, জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের জনগণকে আরও সচেতন হতে হবে, ঐক্যমত হতেই হবে। ঐক্যমত। এই যে যেমন ধরেন আমাদের আকাশ বললো, বাতাস বললো, আচ্ছা উনি তো বললো না যে আমাদের এক নদী, হ্যাঁ আমাদের এক ফল, আমাদের সুন্দরবন এক, এরকম তো উনি এভাবে বললো না। তো তো আমাদের দেশের যে বললো যে দেখেন এখানে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যারা রয়্যাল বেঙ্গল টাইগার তারা সীমানা মানে না, হ্যাঁ তারা সকাল বিকাল ঘোরাফেরা করে। একবার ভারতে যাচ্ছে, একবার বলছে অনেক বাঘের বউ ভারতে থাকে, অনেক ভারতীয় বাঘের মানে মহিলা বাঘ তার স্বামী বাংলাদেশে থাকে, ওদের মধ্যে দাম্পত্যে কোনো কলহ হচ্ছে না, আমরা কেন এখানে বসে কলহ করবো? এটা ইট কুড বি এ ভেরি গুড স্যাটার, এবং এটা সুন্দরবনে ঘটে। কিন্তু একবার হঠাৎ করে দেখা গেল যে মানে একটা বাঘ নিয়ে একটা বিদেশি কোম্পানি সেন্সাস মানে ওরা জরিপ করলো, জরিপ করে দেখা গেল যে এই বছর ভারতের বাঘ বেড়ে গেছে, মানে বাচ্চা বাঘ বেশি প্রসব করেছে, কিন্তু বাংলাদেশের বাঘ কমে গেছে। কারণ কি? পরে দেখা গেল যে বাংলাদেশের যে পুরুষ বাঘগুলো তারা এখানকার মহিলাদের সাথে প্রেম না করে ভারতীয় বাঘের সাথে প্রেম করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, তো এরকম ঘটনা হতো ঘটে, তা এটা আমাদের সীমান্তেও ঘটতে পারে। তা এই জন্য হয় কি, বাঘের মধ্যে ভারতীয় বাঘেরটাও দেখেন ওরাও ঠিক মন্দির মতো চালাক, হ্যাঁ খুঁজে খুঁজে সেখানে হানি ট্র্যাপ ফেলে আমাদের বাঘগুলোকে নিয়ে যাচ্ছে। একই ঘটনা কিন্তু দেখেন আমাদের এই সমাজেও ঘটনা ঘটছে, প্রকৃতিতে যে ঘটনা ঘটছে, আমাদের এই সমাজের বড় বড় যারা বাঘ, রাজনীতিবিদদের মধ্যে বাঘ, তাদেরকে বিভিন্নভাবে হানি ট্র্যাপে ফেলে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে কাউকে দালাল বানিয়ে ফেলেছে, কাউকে মুনাফিক বানিয়ে ফেলেছে, কাউকে বিশ্বাসঘাতক বানিয়ে ফেলেছে। এখন আমার আশেপাশে অনেক বড় বড় লোক আছে যারা ভারত বিরোধী কথা বলে, কিন্তু তারা যে দিল্লির দালাল নয়, তারা যে মোসাদের এজেন্ট নয়, তারা যে রয়ের এজেন্ট নয়, আমরা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারছি না। তো এই জিনিসগুলো বন্ধ করতে আমাদের যেটি দরকার সেটি হলো দেশপ্রেমিক জনগণ তৈরি করা। আমাদের আবহাওয়া, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের সংস্কৃতি, এগুলো নিয়ে আমরাই গান গাইবো, আমাদের কোনো ভারতীয় গান দরকার নেই। তো এই জায়গাতে আমি মনে করি তারেক রহমান সাহেব যদি চেষ্টা করেন ভারতীয় হেজিমনির বিরুদ্ধে কোনো একটা কিছু করার জন্য, আমাদের দেশের সাথে, আমরা ভারতের সাথে কোনো বিরোধিতা করতে চাই না। ইভেন ভারতীয় আধিপত্যবাদ থাকুক, একটা বড় রাষ্ট্র, তারা তো আধিপত্যবাদ থাকবে, আমরা তাদের সাথে পারবো না, ওদের যেটা পারবো না তার সাথে আমরা কেন গন্ডগোল করতে যাবো? কিন্তু আমার যেটা আছে সেটা তুমি একেবারে আমার শেষ সম্বলটুকু নিয়ে যাবে, এটা তো হয় না। তো এই জায়গাগুলোতে যদি আমরা জাতীয় একটা ঐক্যমত্য থাকি, আমি মনে করি এখানে বিএনপির পরিবর্তে যদি জামাত ক্ষমতা আসে, জামাতের পরিবর্তে যদি আবার আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের পরিবর্তে যদি এনসিপিও আসে, তাহলে ফলাফল ভালো হবে। আর যদি দেখা গেল একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে ক্ষমতায় বসায় দেন, আর মানুষের পাবলিকের চরিত্র যদি এরকম হয়, তাহলে ওই যে চিড়িয়াখানায় যেটা বসে আছে না ডোনাল্ড ট্রাম্প, ওর যে পারফরমেন্স, এর চেয়ে বেশি পারফরমেন্স কিছু একটা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি আপনার কাছে আসতে চাই, আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে বিএনপির একজন সংসদ সদস্য জিএম সিরাজ, তিনি জাতীয় সংসদে বলেছেন, কোট আনকোট যদি বলি, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে, একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দুবাবু, তাকে থামান। এই যে বাংলাদেশ ভারতের সম্পর্কের কথা বলছি, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা যখন আঞ্চলিক রাজনৈতিক নেতার বক্তব্যগুলো আমরা যখন দেখি, খুবই উস্কানিমূলক বক্তব্য কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি, এটি কি কূটনৈতিকভাবে আমাদের দেশের মধ্যে কী ধরনের প্রভাব ফেলছে? বা এই যে জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা যখন শুভেন্দুবাবুকে থামানোর কথা বলছে, আসলে ভারত বাংলাদেশের সম্পর্কের কী ইঙ্গিতটা দেয়? ধন্যবাদ। আমি গোলাম মোল্লা রনি ভাইয়ের বাঘের গল্প থেকে শুরু করি। জি, বাঘের একটা ক্রাইসিস আছে। ক্রাইসিস হচ্ছে ওর যত ক্ষুধাই লাগুক আর ওর যত খাবার না পাক, ও আসলে ঘাস খায়। সো বাংলাদেশের এখন সমস্যা হয়ে গেছে, বাংলাদেশে তো বাঘ এখন ঘাস খেতে পারতেছে না। সমস্যাটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ফার্স্টলি আপনি লক্ষ্য করবেন যে ইন্ডিয়ান পাতি নেতা যারা আছে আমাদের আশেপাশে, তারা এখন বাংলাদেশে হুমকি দেয় যে বাংলাদেশে গাঁজাপট্টি মানে তো উই আন্ডারস্ট্যান্ড। তো এটা শুনলে পরে আপনার কাছে মনে হবে ইটস এ পলিটিক্যাল রেটোরিক, বাট যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না সেটা হচ্ছে সিকিউরিটি ওয়াইজ নামে একটা ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনে একজন ভারতের প্রথম সারির চিন্তাবিদ, সামরিক চিন্তাবিদ, তার নাম হচ্ছে ভারত কর্ণাদ, তিনি একটা লেখা লিখছেন। আর স্বরাজ্য ম্যাগাজিনে আরও দুইজন, একজন হচ্ছে মিস্টার জয়দীপ আর একজন হচ্ছে আর জগন্নাথন। আলোচনা সংক্ষিপ্ত করার সুবিধার্থে বলি, ওরা তিনজন মিলে যে ডিজাইনটা দিছে সেটা হচ্ছে লুইজিয়ানা পারচেজ বলতে একটা ঘটনা ঘটছে ইতিহাসে কানাডা এবং আমেরিকার মাঝখানে, যে লুইজিয়ানা অঙ্গরাজ্য যেটা আছে এটা বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে। আচ্ছা, এরকম আলাস্কার ক্ষেত্রে ঘটছে। আলাস্কা এক সময় রাশার ছিল, রাশা পরে কিছু ডলারের বিনিময়ে এটা বিক্রি করে দিছে ইউএস এর কাছে।
একই পদ্ধতিতে উনি বলছে যে $10 বিলিয়ন বাংলাদেশকে অফার করা হবে রংপুর বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখন বুঝতে হবে রংপুর কেন চাচ্ছে, কারণ রংপুরের ঠিক ওপরেই আছে শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোর হচ্ছে একটা জায়গায় এসে 17 থেকে 22 কিলোমিটার চওড়া মাত্র। এই চিকন যে পাইপলাইনটা আছে এটা হচ্ছে লাইফ লাইন বিটুইন মেইনল্যান্ড ইন্ডিয়া এবং সেভেন সিস্টার্স। ঠিক আছে, এই লাইফ লাইনের ঠিক ওপরেই, নিচে যেরকম আমরা আছি ওপরেই হচ্ছে তিব্বত। তিব্বত হচ্ছে চাইনিজ কন্ট্রোলে আছে এবং চায়না ওই ইন্ডিয়া যেটা ফিল করে, যেটা ধরেন ওয়ার গেমিং যখন আমরা করি তখন আমরা এই জিনিসগুলো করতে পারি যে চায়না যদি কখনো, এর আগে 1962 সালে একবার চায়না ইন্ডিয়াকে আক্রমণ করেছিল, করে অরুণাচলের একটা বড় অংশ দখল করে ফেলছিল আর আকসাই চীন দখল করে ফেলছিল। অরুণাচলের যে অংশটা তারা দখল করে ফেলছে এটার নাম হচ্ছে এখন সাউথ তিব্বত। ঠিক আছে, আর আকসাই চীন তো আছেই ওখানে। তো তারপরে টানা 30 দিন ইন্ডিয়াকে মারার পরে ইন্ডিয়া যখন পরাজয় বরণ করে নিছে তখন তারা যুদ্ধ থামাইছে এবং তারা এই লাইন ড্র করছে, এর ভেতরে আর ইন্ডিয়া ঢুকতে পারে না। এখন পরবর্তী যে যুদ্ধটা হবে চায়নার সাথে ইন্ডিয়ার, তখন ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা কাট অফ হয়ে যাবে এবং সেই জন্য অলরেডি চাইনিজ অ্যাসেট ওখানে পজিশন করা হয়েছে তিব্বতের এই সাউদার্ন পার্টে। এই থ্রেটের কারণে তারা জানে যে যখনই চায়নার সাথে গন্ডগোল লাগবে তখন এই পাইপলাইনটা সিভিয়ার হয়ে যাবে। সামরিক পরিভাষায় আপনার যখন একটা এলাকা আটকা পড়ে যায় এটাকে তো আপনার ছাড়াইতে হবে, এটার জন্য ছাড়ানোর জন্য আপনার কাউন্টার অ্যাটাক করতে হয়। কাউন্টার অ্যাটাক করার জন্য আপনি তো তিব্বত হয়ে আসতে পারবেন না, হয়তো চায়না আছেই, তার নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে গেলে আপনাকে রংপুর হয়ে যেতে হবে। সো রংপুর যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে তাদের বাফার হিসেবে দরকার। ঠিক আছে, তো এই বাফার হিসেবে তাদের 150 কিলোমিটার জায়গা লাগে। আপনি এই টার্নিং মুভটা দেওয়ার জন্য একটা ডিভিশন নিয়ে প্রায় 150 কিলোমিটার মতো জায়গা লাগে। এই জন্য তারা টার্গেট করছে যে ছলে বলে কৌশলে প্রথমে টাকা দিবে, টাকা না দিলে পরে আই কোট মানে মিস্টার কারনাদ যে উনি বলছে দিস ইজ দ্য হাই টাইম টু পিঞ্চ বাংলাদেশ টু টেক ওভার রংপুর ডিভিশন আনকোট। তো এই জায়গাটা উনি বলতেছেন যে এটা যদি সে আমাকে বিক্রি না করে তাহলে আমাকে এটা দখল করে নিতে হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে আর জগন্নাথন সাহেব যিনি আছেন উনি বলছেন যে 1947 সালে মুসলমান হিন্দুর ভেদে যেহেতু দুইটা দেশ ভাগ হয়েছে তাহলে এখন কেন হইতে পারবে না। এখন যেটা করা হবে রংপুর দখল করব আমরা, দখল করার পরে রংপুরে যে 1.5 কোটি মানুষ আছে মুসলমান তাদেরকে আমরা ঢাকার দিকে পাঠিয়ে দিব, আর সারা দেশে যে 1.5 কোটি হিন্দু আছে তাদেরকে আমরা রংপুরে প্লেস করব। এইটা একটা ভ্যাসেল স্টেট হবে হচ্ছে ইন্ডিয়ার। আর মিস্টার জয়দীপ বাবু যেটা বলছে উনি আর একটু ডেঞ্জারাস, উনি বলতেছেন যে শুধু রংপুর কেন নিব, আমি তো ফেনী যেটা আছে ওদের যেরকম চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর, আমাদের ফেনী হচ্ছে আমাদের চিকেন স্নেক। ওরা বলছে ত্রিপুরা থেকে ফেনী দিয়ে কাট করে পুরো চট্টগ্রাম নিয়ে নিব, তাহলে এদিকে চট্টগ্রাম বিভাগের আর ওদিকে রংপুর মিলে 5টা জেলা দিয়ে আমরা আলাদা বাংলাদেশ 2 করব, যেটা হচ্ছে হিন্দু বাংলাদেশ হবে এটার নাম। ঠিক আছে, অ্যান্ড হিন্দু হোমল্যান্ড হবে এটার নাম। এই হচ্ছে তাদের ইন্টেলেকচুয়ালদের পরিকল্পনা। এটা কিন্তু যেন তেন ওই যে গাজাপট্টি বানায় ফেলবে শুভেন্দু অথবা হেমন্ত বলতেছে তা না। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে তারা যে প্ল্যানটা করছে এটা 3টা স্টেপ প্ল্যান বলে এটাকে, প্রবলেম রেসপন্স সলিউশন। ঠিক আছে, এবং এটা করে কোন ভিত্তিতে? R2P-র ভিত্তিতে। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট যে ইন্টারন্যাশনাল ক্লজটা আছে জাতিসংঘে তারও আগে থেকে এটা ইউজ হয়েছে। ফার্স্ট ইউজ করছে সম্ভবত হিটলার। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি বলেছেন যে হিন্দুদের জন্য আলাদা প্রদেশের কথা। আপনার কথার প্রসঙ্গে কিন্তু সেটি চলে আসে এবং আমি এখানে যুক্ত করতে চাই যে প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরের ঠিক আগ মুহূর্তে দেশের সার্বভৌমত্বকে আঘাত করে এ ধরনের বক্তব্য দেওয়া কি আসলে পরিকল্পিত কোনো উস্কানি ছিল? অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। এবং বাংলা অভিধানে সম্ভবত নতুন একটা শব্দ যোগ অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে চৈতালি। চৈতালি শব্দের বাংলায় আবিধানিক অর্থ হচ্ছে বাংলাদেশি হইয়া যেই নাগরিক অন্য দেশের নাগরিকত্ব অথবা বাংলাদেশের ভেতরে ভিন্ন প্রদেশ গড়ার ষড়যন্ত্র করে তাকে বলা হয় চৈতালি, এবং যে এগুলো করে তাকে বলে চৈতালি করা। তো এই জায়গায় আপনি যেটা বলছেন এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। ইউ আর ভেরি কারেক্ট অন দ্যাট। ষড়যন্ত্রটা আমি এর আগের আলোচনায় তো তাদের ইন্টেলেকচুয়ালদের কথাটা বলেছি, এবার আমি আসি ষড়যন্ত্রটা শুরু কিভাবে হচ্ছে এবং কিভাবে এটা বিস্তারিত হচ্ছে। R2P-র কথা যেটা বললাম যে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এটা একটা ক্লজ আছে। এই ক্লজের আন্ডারে হিটলার সুদেতানল্যান্ড নামের চেকোস্লোভাকিয়ার একটা অংশ আছে, সেই অংশে কিছু মাইনরিটি জার্মান থাকতো। সেই মাইনরিটি জার্মানদেরকে উদ্ধার করার প্লি দিয়ে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট এই প্লি দিয়ে সে চেকোস্লোভাকিয়া দখল করে ফেলছিল। এই R2P-র ক্লজ দিয়ে ন্যাটো বাহিনী লিবিয়াতে আক্রমণ করে এবং গাদ্দাফিকে হত্যা করে। এই R2P-র ক্লজ দিয়ে রাশিয়ার পুতিন ক্রাইমিয়া দখল করছিল এবং এখনও দখল করে রাখছে। এই R2P-র ক্লজ দিয়ে ভারত সিকিম দখল করছিল। ঠিক আছে,
তো এই একই প্রেসক্রিপশন এখন বাংলাদেশের এগেনস্টে তারা করার চেষ্টা করতেছে, এবং এটা 3টা টিয়ারে করা হয়। ফার্স্টে হচ্ছে প্রবলেম, দ্বিতীয়ত হচ্ছে রেসপন্স, তৃতীয়ত হচ্ছে সলিউশন। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ফার্স্টে এটা প্রমাণ করতে হবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে 1:10 এমপ্লিফাই করতে হবে যে বাংলাদেশে মাইনরিটি প্রসিকিউশন চলতেছে, ঠিক আছে? এবং দ্বিতীয়ত যেটা করতে হবে, এখানে মাইনরিটিটা ভীষণ কষ্টে আছে এবং তাদের বাঁচানোর জন্য কাউকে আগায় আসতে হবে, এটা প্রমাণ করতে হবে। 2 নম্বরে আমি যেটা বললাম যে এই প্রবলেমটা ফার্স্টে দেয়া হবে, দ্বিতীয়ত হচ্ছে রেসপন্স, ঠিক আছে? রেসপন্স ফেজে আসার আগে এখানে ইন্ডিয়া চমৎকার কিছু কাজ করছে। সেটা হচ্ছে তাদের যে এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আপনি দেখবেন যে সেই রংপুর এলাকা, যেটা আমার আগের আলোচনায় আমি বলছি, যেটা তারা দখল করতে চায়, সেই রংপুর এলাকায় তারা বেশ কিছু মূর্তি তৈরি করছে। রনি ভাই আগে ভারত হয়তো ভিজিট করছে, কলকাতায়ও কিন্তু এত বড় মূর্তি নাই যে মূর্তি তারা এখানে তৈরি করছে। এটা তৈরি করে তারা যেটা চাচ্ছে যে এই মূর্তির কারণে মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা ক্ল্যাশ হোক, কমিউনাল ক্ল্যাশ হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। এই দাঙ্গা হলে পরে এবার এটা তারা বিশ্বের কাছে উপস্থাপন করবে যে এখানে সত্যিকার অর্থে হিন্দুরা খুব ভয়ঙ্কর সমস্যায় আছে। 2 নম্বরের রেসপন্সে এসে তারা যেটা করতেছে, এবার তাদের পেইড এজেন্ট যারা আছে, চৈতালিরা যারা আছে, তাদেরকে দিয়ে বলাচ্ছে যে আমাদের আলাদা প্রদেশ লাগবে। হিন্দিতে তারা বলবে যে আমাদেরকে বাঁচায় নাও এখান থেকে, ঠিক আছে? এই যে অ্যাপিলটা যাচ্ছে, এটা হচ্ছে রেসপন্স ফেজ। আর রেসপন্স ফেজটা যখন শেষ হয়, এটা শেষ হয় হচ্ছে সলিউশন দিয়ে। সলিউশনের ক্ষেত্রে কি হবে? ওই যে R2P যেটা আছে, এই R2P অ্যাপ্লাই করে তারা বলবে যে এখন আমাকে সামরিক ইন্টারভেনশনে যাইতে হবে, লাইক রাশিয়া, লাইক ন্যাটো ইন বাংলাদেশ, ঠিক আছে? এবং এটা ঠেকানোর জন্য একটা কথা বলি এখানে করি, এইটা ঠেকানোর জন্য যেটা করতে হবে যে এই যে R2P অ্যাপ্লাই করবে, এই জন্য তাকে, ইন্ডিয়াকে জাতিসংঘের ম্যান্ডেট নিতে হবে। জাতিসংঘের এই ম্যান্ডেট ঠেকানোর জন্য বাংলাদেশকে ইমিডিয়েটলি চীনের সাথে এঙ্গেজ করা দরকার, কারণ চীনের ভেটো পাওয়ার আছে। আচ্ছা, গোলাম আল্লাহ রনি, এই যে আমরা এতগুলো এত সুন্দর করে বিশ্লেষণ শুনলাম, আসলে এই বিশ্লেষণ শুনতে গেলে অনেকটা ভয়ও কাজ করে আমাদের মনে। আসলে এই যে আলাদা প্রদেশের যে ব্যাপারটি চৈতালি নিয়ে আসলেন, এবং এটি আমরা পরিকল্পিত যদি উস্কানি ধরেও থাকি, এই যে শঙ্কার কথা বলছেন, এই শঙ্কাকে আপনিও দেখতে পাচ্ছেন কিনা? না, আমি কোনো সংখ্যা কিছু দেখতে পাচ্ছি না, বিকজ আমি ইতিহাসটা জানি। ইতিহাসটা জানি, যখন একটা দাঙ্গা হয়েছিল 1946-এ, আপনি দেখেন সারা বাংলাদেশে কোথাও দাঙ্গা হয়নি, দাঙ্গা হয়েছিল নোয়াখালীতে। এই যে এখন আমরা যে চিকেন নেকের কথা বলি, ফেনী চিকেন নেক বলি, সেইটাকে টার্গেট করে তখন সেই গুজরাট থেকে, দিল্লি থেকে মহাত্মা গান্ধী কিন্তু এই নোয়াখালীতে ছুটে এসেছিলেন। তো যে লাইনের প্রেক্ষিতে ভারত বিভাগ হলো, সেই লাইনটা ওই মুহূর্তে তারা চেয়েছিল যে এই এখন আমাদের যে চিকেন নেকগুলো আছে, সেই চিকেন নেকগুলো পুরো চট্টগ্রাম থেকে ওই পুরো অঞ্চলটা তাদেরই থাকুক। তো এটা তারা পারেনি, ওই সময়টাতে পারেনি, যে কোনো কারণে 1946-এ পারেনি। 1953-তে যেটাকে বলা হয় নেহরু ডক্ট্রিন, তখন মানে খুব মাইগ্রেশন হচ্ছে, পাঞ্জাব থেকে মাইগ্রেশন হচ্ছে, বাংলাদেশ থেকে হচ্ছে, সব জায়গা থেকে মাইগ্রেশন। তো পাকিস্তান থেকে যে সকল হিন্দুরা যাচ্ছেন তাদের জন্য সীমান্ত তারা উন্মুক্ত করে দিল, এবং সীমান্তে ভারতীয় হিন্দুদের যে নেতারা, তারা ফুলের মালা নিয়ে বসে থাকলো। কিন্তু অলনে সাডেন নেহরুর জমানাতে 51-52 এই সনে পুরো সীমান্ত তারা বন্ধ করে দিল, যেন এখান থেকে হিন্দুরা অবাধে ভারতে যেতে না পারে। তো সবাই জিজ্ঞেস করলো যে আপনি পাকিস্তানি হিন্দুদেরকে এইভাবে আনছেন, বাংলাদেশের এখানে সীমান্ত বন্ধ করছেন কেন? তো বলে যে আসলে বাংলাদেশে যে জন্মটা হয়েছে সেটা হলো অ্যাক্সিডেন্টালি, ওই ভূখণ্ডটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। আলটিমেটলি ভারতকে যদি টিকে থাকতে হয় তো অঞ্চলটা নিয়ে নিতে হবে। কাজেই আলটিমেটলি ওখান থেকে হিন্দুদেরকে আনার কোনো প্রয়োজন নেই, ওরা যেখানে আছে সেখানেই থাকুক। এই যে তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার সঙ্গে এটাকে বলা হয় নেহরু ডক্ট্রিন। তাহলে আপনি চিন্তা করেন 1946-এর ঘটনা, 1953-র ঘটনা। এরপর আসেন আমাদের দেশে 1957-এ বিরাট একটা আদমজি যাকে ম্যাসাকার হলো। বাংলাদেশের মধ্যে আপনি জানেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদমজি জুট মিল ছিল, আদমজি জুট মিল। এবং ওই জমানাতে, পাকিস্তান জমানাতে যখন এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছিল, তখন এভরিডে গড়ে 1957 থেকে 1968 পর্যন্ত পুরো সময়টাতে বাংলাদেশে প্রতিদিন গড়ে 2টো করে শিল্প স্থাপিত হয়েছে। পাকিস্তান চেয়েছে যে এখানে আসলে এটাকে একটা শিল্প নির্ভর দেশ হোক, বিকজ জায়গা অল্প, ম্যান পাওয়ার বেশি আছে, এবং ওটাকে তারা কৃষি নির্ভর করতে চেয়েছিল। ভারত কিন্তু সেটা করতে দেয়নি। তখন তারা করলো কি, এই আদমজি ম্যাসাকার ঘটালো ভারত, এই প্রথম তারা ইন্টারভেন করলো বাংলাদেশে। তাতে যুক্তফ্রন্ট সরকার মিস করলো,
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ফেল করলো এবং এই প্রথম আইয়ুব খান মার্শাল ল জারি করতে বাধ্য হলো এই একটা ম্যাসাকারের কারণে। ফলে এই যে আমাদের পেছনে যে ভারত লেগে আছে, এটা প্রথম দিন থেকে লেগে আছে। ফলে আমরা যারা জানি তাদের কাছে এখন বর্তমানে যা কিছু হচ্ছে এটা আমাদের আতঙ্ক না, আমরা এটার জন্য একটা পরিণতির জন্য বসে আছি। আর আফসোস লাগছে এই কারণে যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে যারা ক্ষমতা, যারা জানেন, তারা এটা ভুলে থাকার চেষ্টা করেন। আর বেশিরভাগ রাজনীতিবিদ এই ইতিহাসটা জানেন না। প্রত্যেকটা মানে প্রতি 50 বছর পর পর রাজনীতির একটা পুরো কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যায়। আর প্রতি 100 বছরের মধ্যে অবশ্যই ভূমির পরিবর্তন ঘটে। তো আমরা এখন যে জায়গাতে আছি, আপনি যদি 1970-র কথা ধরেন, তাহলে 71 থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হওয়া প্রকৃতিগতভাবে আমাদের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। ভারতে দেখুন সেটা কিন্তু হয়ে গেছে। ভারত প্রথম থেকে যেটা ছিল একটা উদার গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু দেখুন তাদের সেই 50 বছর যখন পূর্তি হয়ে গেল, হঠাৎ করে 2014 সনে এসে সেখানে উগ্র হিন্দুত্ববাদী RS বিজেপি তাদের যে উত্থান চলে আসলো, এটা কিন্তু ভারতের পুরো যে কনস্টিটিউশন, চিন্তা, ধ্যান, ধারণা, ভারত রাষ্ট্রের যে অস্তিত্ব, এটার সঙ্গে বেমানান, কিন্তু সেটা সেখানে হয়ে গেছে। আবার আমাদের দেশে আমরা যে রাজনীতির প্রেক্ষিতে, যে চিন্তা, ধ্যান, ধারণার প্রেক্ষিতে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা যেভাবে কনস্টিটিউশন করেছি, সেটা এই সময়ের যে কোর্স অফ অ্যাকশন 50 বছর পরে এটার যে একটা রাজনীতিটা একেবারে বিশাল একটা অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যায়, আমরা সেই খপ্পরের মধ্যে পড়ে গেছি। এবং একইভাবে আপনি যেটা বলেন 100 বছর যদি ধরেন, 1971 যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে 2071 সনের মধ্যে আমরা ওন করব অথবা আমরা হারাবো এই ভূখণ্ড। এর বাইরে আপনি আজকে যদি আপনি এই যে আমার এই কথাটা আপনি ধরেন, আপনি এই বাংলাদেশের, আমি আপনাকে গুনে গুনে এটা 1026 সন থেকে প্রতি 100 বছর পর পর কীভাবে আমাদের রাজনীতির ভূখণ্ড পরিবর্তন হয়েছে আর কোর্স পরিবর্তন হয়েছে, আমি এখানে সবাইকে বলতে পারবো। আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ কয়েকটি জেলায় সেনা মোতায়েন করা হয়েছে এবং দেশ জুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। যদি বলি 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে 200-টির বেশি চেকপোস্ট করা হয়েছে, কয়েকটি জেলায় সেনা মোতায়েন। এই যে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হলো, এটিতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ বা ভীতির অনেক সময় কাজ করে। বা আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে কি কোনো সম্ভাব্য অস্থিতিশীলতার কোনো বা নাশকতা সম্পর্কিত নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা, বা আমাদের উদ্বেগের জায়গাটা আছে কিনা? আমি এটা জানি না। এই কারণে হলো আমার সঙ্গে যারা নিরাপত্তা সংস্থা আছে তাদের কারোর সঙ্গে কোনো গোপন আতাত নেই, কখনোই ছিল না। এই জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা দালাল হতে হয়, এজেন্ট হতে হয়। ওই সৌভাগ্য দুর্ভাগ্য আল্লাহ আমাকে কখনো দেয়নি। আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে পাবলিক সেন্টিমেন্ট যে পর্যায়ে আছে, তাতে করে আসলে সেনাবাহিনীর নামানো বা এত বড় রেড অ্যালার্ট জারি করা বা এটাকে নিয়ে সরকার যে মাতামাতি করছে, ইটস এ রং ডিসিশন। আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরো জিনিসটাই তারা তাদের মতো যদি ছেড়ে দেওয়া হতো, যে হাউ দে অ্যাক্ট। মানে আগে প্রথমত হলো কি, যতক্ষণ না পর্যন্ত আমার কাছে প্রতিটা জিনিস আমার নিয়ন্ত্রণে আছে, জনগণ নিয়ন্ত্রণে আছে, প্রতিপক্ষ যারা আছে তারা পালানো আছে, এখানে গেরিলা যুদ্ধ করে কোনো একটা ঘটনা, অকারেন্স ঘটনা, আমাদের সমাজে এখনও পর্যন্ত ধরেন হরতাল, অবরোধ, বোমাবাজি, গান পাউডার দিয়ে মারা, এই জিনিসগুলো এখন একসেপ্ট করে। কিন্তু যখনই সরকার এখানে রেড অ্যালার্ট জারি করছে, সেনাবাহিনী যাচ্ছে, তো সেখানে যে কোনো একটা ছোটো ঘটনা আওয়ামী লীগের নামে কেউ ঘটালো, সঙ্গে সঙ্গে সে হিরো হয়ে যাবে। সে হিরো হয়ে যাবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে, ক্ষমতা বাড়বে, দাপট বাড়বে, আর প্রতিপক্ষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। যেমন দেখেন, যেখানে সেনাবাহিনী বলেন বা পুলিশের খুব বেশি উপস্থিতি থাকে, দুর্ভাগ্যজনক হলো সত্য যে খুব বড় বড় যে সেন্সিটিভ ক্রিমিনাল অফেন্সগুলো ঠিক সেখানেই ঘটে। আর যেখানে জনারণ্য অবারিত জনগণ ঘোরাফেরা করে, স্বাভাবিক ঘোরাফেরা করে, সেখানে কিন্তু এই ধরনের মানে আপনার যে অফিস কারণ বাজার, আপনার কারণ এত লোকজন আসে, এখানে ছিনতাই করে যাওয়া বা কোনো একটা কাজ করে ভেরি টাফ। কিন্তু যখন পুলিশের 4-5টা গাড়ি আছে, তার মধ্যে মানে লোকজন রিল্যাক্স আছে যে পুলিশ আছে, কোনো অসুবিধা হবে না। এর মধ্যে একজন সেটা হুন্ডা ভো করে টান দিয়ে আপনার কানের দুল টেনে নিয়ে চলে গেল। পুলিশ হা করে তাকায় থাকলো, ভাই হলোটা কি? আমার চোখের সামনে টিভির গাড়িতে আসছি, পুলিশের 4-5 জন লোক দাঁড়ানো গুলিস্তানে, তাদের চোখের সামনে এসে গাড়ির সে গ্লাস ফ্লাস সব কিছু খুলে নিয়ে গেল। পুলিশ হা করে তাকায় রাখলো। আমার বুঝতে সময় লাগছে 30 সেকেন্ডের মধ্যে তারা কাজ সেরে ফেললো। তো এই যে এখন যখন পুলিশ দায়িত্ব নিচ্ছে, সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে, তখন সাধারণ মানুষগুলো করবে কি, এটা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। না জানি
বোমা মারে, না জানি কিছু করে, আমরা ঘর থেকে আজকে বের হব না। আর যখনই ঘর থেকে বের হবে না, পুলিশের যে সংখ্যা বা যে কজন বের করলো বা মিলিটারি যেভাবে বের হলো, এতে করে কি হলো, মাঠ যে ফাঁকা থাকবে সেই ফাঁকা মাঠে তারা আরও গোল দিতে সুযোগ পাবে এবং তারা দেবে এবং তারা আরও বেশি বেশি মিছিল করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে দেখবেন আমরা বাংলায় যে একটা শব্দ বলি না, তাফালিংয়ের মজাটাই আলাদা, ভীষণ রকম। আপনি যে কোনো একটা শক্তিশালী লোকের সাথে ঝগড়া করবেন, ঝাঁটি করবেন, তারা ধাক্কা দিবেন, তো ওটা একবার যে মজাটা পেয়ে যায় সে বারবার এই কাজগুলো করবে। তো ওই যে দেখেন গাজীপুরে এক পুলিশকে বলছে যে এদিকে আসবি না, একদম মেরে ফেল। তো ও মনে করছে যে আল্লাহ, আমি যদি সেম কথা একজন আর্মির মেজরকে বলতে পারি, ব্রিগেডিয়ারকে বলতে পারি, এরপর যদি আমার ফাঁসি হয়তো ভালো, আই উইল ডু দিস থিং। মানে যখন অবসরপ্রাপ্ত মেজর আছেন আমাদের সাথে, এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি করে দিবেন, তখন এই ধরনের নেগেটিভ যারা লোকজন আছে, একটা সময় মানুষ মুরগি মিলন হতে চাইতো, টোকাই সাগর হতে চাইতো, ডেভিড হতে চাইতো, একটা সময় মানুষ এই যে আন্ডারওয়ার্ল্ডে যে আছে বাস্টার্ড সেলিম ছিল, তো এই মানুষগুলো হতে চাইতো, বিকজ এগুলোর মধ্যে এত আরাম। আবার কিছুদিন আগে ধরেন এই যে আইজি বেনজির কেমনভাবে তোলা হতো, এখন সবাই বলতো আমি বেনজির হব, কি সুন্দর চেহারা, এত গার্লফ্রেন্ড, এত বাসায় জিনিসপত্র আছে, আমি এরপরে যা হয় ভাগ্য, আমাকে এরপরে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক ডাজ নট ম্যাটার, আমি একদিনের জন্য আইজি হতে চাই। তো এরকম হয় কি, এইভাবে কিন্তু মানুষের মধ্যে এটা হিস্ট্রিক্যালি একটা গ্রুপ ছিল যে ইরানের একটা পাহাড়ে, ওদেরকে বলা হতো অ্যাসাসিনেশন গ্রুপ। 300 ইয়ার্স তারা সারা ওয়ার্ল্ড ডমিনেট করেছে। ওরা কাজই ছিল এই আত্মহত্যাকারী একটা বিরাট সুইসাইডাল স্কোয়াড তারা তৈরি করে ফেলেছিল মধ্যযুগে। এবং ওখান থেকে যদি টার্গেট করতে মুঘল সম্রাটকে তারা মারবে, একটা চিঠি দিত ওদের প্রধান, এবং মুঘল সম্রাটকে তুমি আমার কাছে এখন 10 লাখ স্বর্ণমুদ্রা পাঠাও, এবং সেভাবে তারা 300 বছর কাজ করতো। এবং ওই যে তাদের যে আত্মহননকারী গ্রুপটা তারা তৈরি করতো, ওই এক রাতের জন্য তারা করতে একটা বেহেশত বানাতো, বেহেশত বানিয়ে ওখানে একটা বেহেশতের জন্য সব কিছু তাকে ভোগ করাতো। ভোগ করানোর পরে সে দেখতো আর এই সুন্দরী হুর আসছে, পরি আসছে, সকালবেলা তার ঘুম ভেঙে যেত। এরপর বলতো তুমি এটা কি পেতে চাও? আবার হ্যাঁ পেতে চাই, তাহলে ডু ইট, এই কাজগুলো করো। এইভাবে 300 ইয়ার্স। তো কাজে এই যে এখন যে কাজগুলো করছে বেসিক্যালি ওই রকম আত্মহননকারী যারা ওই যে যাকে বলে সুইসাইডাল গ্রুপ, এই আওয়ামী লীগের মধ্যে সুইসাইডাল গ্রুপ তৈরি করার জন্য প্রভোগ করা হচ্ছে। আপনিও কি তাই মনে করেন কিনা? আপনি একজন অবসরপ্রাপ্ত মেজর, বিশেষ করে তাফালিংয়ের যে বিষয়টি রনি ভাই তুলে ধরলেন, সেটির সাথে আপনি কতটুকু একমত? এবং সেনাবাহিনীকে যে 22 থেকে 30 তারিখের মধ্যে জুন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে দায়িত্ব পালন দেওয়া হয়েছে, সেটি আসলে কৌশলগত গুরুত্বটা কি বা এই মুহূর্তে প্রয়োজন? ধন্যবাদ। যে কোনো সরকার ইন এইড অফ সিভিল পাওয়ার এই ক্লজের আন্ডারে সেনাবাহিনীর সাহায্য নিতে পারে। এর আগে ইন্টারিম গভর্নমেন্ট তো তার পুরো টেনিয়রেই আসলে পুলিশ ছিল না, আর্মি দিয়ে কাজ চালিয়েছে, সো আর্মিও এ ব্যাপারে অভ্যস্ত। কিন্তু আমি একটা জায়গায় একটু প্রভোগ করতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি কি রাজনৈতিকভাবে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগকেও ম্যানেজ করতে পারছে না, যে এটার জন্য বুটস গ্রাউন্ডে নিয়ে আসার প্রয়োজন হচ্ছে, এটা একটু রিএভ্যালুয়েট করার দরকার আছে। আমি আজকে যখন সংবাদে দেখলাম যে আর্মি ডিপ্লয় হচ্ছে, আমি নিজেও একটু অবাক হয়েছি, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যা আছে, আওয়ামী লীগ নিজেও বোধহয় আন্ডারগ্রাউন্ড হতে চায় না, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, বাট তারা বাংলাদেশে রাজনীতি করার যে তাদের ইতিহাস আছে তার প্রেক্ষিতে আওয়ামী লীগের আসলে দরকারটাও বোধহয় নাই যে তাদেরকে আন্ডারগ্রাউন্ড একটা অর্গানাইজেশনে পরিণত হতে হবে। আর সরকারের কাছে আমি জানি না যে কোনো ধরনের ইন্টেল আছে কি না যে আওয়ামী লীগ এ ধরনের নাশকতা করবে এবং এটার জন্য আর্মি ডিপ্লয় করার প্রয়োজন হবে। আমি আশা করছি যে তাদের কাছে এরকম ইন্টেল আছে, এবং এই মুহূর্তে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছে, সুতরাং বাংলাদেশে ওই অবকাশে এখানে আমি একটু যদি যোগ করতে চাই, আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসলাম, যেটি রনি ভাই প্রথমেই শুরু করেছিলেন, যে আমাদের দেশের যখন কোনো এ ধরনের প্রশ্ন আসে সবখানে শুধু রাজনীতি চলে আসে, ঐক্যমত্যের প্রশ্নে কিন্তু আমরা এক হতে পারি না। কালকেও কিন্তু 11 দলীয় সমাবেশ ডেকেছে, সরকারের পক্ষ থেকে স্টেপ নেওয়া হচ্ছে, বিরোধী দল থেকে স্টেপ নেওয়া হচ্ছে, আবার আমরা শুনতে পাচ্ছি যে বিরোধী দলের নেতাও বলছে যে নব্য ফ্যাসিবাদের অভিযোগ তুলছেন। এই যে অভিযোগ, এই যে কাদা ছোড়াছুড়ি, এটি কি থামবে না আমাদের দেশে? যদি বিএনপি এখন যেভাবে কাজ করছে এই স্টাইলে যদি আগাতে থাকে, টু বি ভেরি স্পেসিফিক, যেমন ধরেন অ্যাডভান্টেজ নিয়ে আসছে, এবং এখন ধরেন এই যে জুলাইয়ের ব্যাপারটাতে তাদের যে অনীহা,
গুম অধ্যাদেশকে প্রথমেই গুম করে ফেলা এবং সীমান্ত জুড়ে যে সমস্যা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ওইটাকে প্রকারান্তে উপেক্ষা করে দেশের ভিতরে আওয়ামী লীগ হান্ট করতে নামা, এই ব্যাপারগুলো আসলে একটু কনফিউশন ক্রিয়েট করছে। এই কনফিউশনের কারণে কিন্তু ঐক্যটা দূরে সরে যায়। আমি শেষ করব রনি ভাই, এই যে কনফিউশনটাকে আসলে অ্যারাইজ করছে কিনা 30 সেকেন্ডের উত্তরটা আমি চাবো। অবশ্যই অবশ্যই। প্রথমত হলো যে বিএনপি যে কমিটমেন্টগুলো ছিল অনেকের সাথে, কোনো পক্ষের সাথে সে আজ পর্যন্ত কমিটমেন্ট রক্ষা করেনি। তার নিজের দলের ভিতরে এবং বাইরে তাকে কেউ বিশ্বাস করছে না, কারো মনের মধ্যে শান্তি নেই, না সরকারি দলে না বিরোধী দলে। এবং আপনি স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনি দলের যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট বা দলের বাইরে একটা মানুষ একটা রাষ্ট্র পরিচালনা করছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কাদের মধ্যে একটা অ্যাজ ইউজুয়াল যে ফ্লো আছে, কাজের ফ্লো, শান্তি নাই। সবাই যেন অস্থিরতা, আপনার চোখে এক রকমের কথা, মুখে এক রকম কথা, বুকে এক রকমের কথা। আপনি যে আমিরে জামাত দেখেন, কেউ হ্যাপি না। ফলে ইট মিনস যে সরকার যে তার ক্রেডেনশিয়ালটা হারিয়ে ফেলে, এটা পুনরুদ্ধার না করা পর্যন্ত কোনো কাজে বরকত হবে না। এবং এই অবস্থা চলতে থাকলে সীমান্তে আরও পুষিন হবে, আওয়ামী লীগ আরও লাফালাফি করবে এবং দেশের অর্থনীতির 12টা বাজবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের।